চিন্তা নাকি চিতার সমান। এখন এই চিতা কত বড় উত্তাপ ছড়িয়েছিল একবার বুঝতে পারতেছেন। মাত্র 2 থেকে 3 দিনের মাঝখানে তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যে তিনি ইংল্যান্ডের হয়ে কোনো ম্যাচ খেলবেন না, এমনকি তিনি ইংল্যান্ডকে চিরতরে গুড বাই বলতেছেন যে আমি সন্ন্যাসী চলে যেতেছি, আমি রিটায়ারমেন্টে চলে যেতেছি। এটার পিছনে কি কারণ? মাত্র 3 থেকে 4 দিন আগের ঘটনা বা 7 থেকে 8 দিন আগের ঘটনা, যখন লর্ডসে একটা ম্যাচ খেলতেছিল ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ড। এর পরের দিন তিনি তার এক বন্ধুকে নিয়ে গিয়েছিলেন এক নাইট ক্লাবে। ওই নাইট ক্লাবে নাকি তিনি মারামারি করতেছেন, এমন একটা ঘটনা কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম। এরপরে ইংলিশ ক্রিকেট বোর্ড তাকে একটা ম্যাচের জন্য অব্যাহতি দেয়, পরে ম্যাচ কিন্তু তিনি খেলতে পারেন নাই। এমনকি তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি একটা রিপোর্ট দেয় যে তিনি জড়িত ছিলেন না, কিন্তু তার নামের সাথে যে একটা কালিমা লেগে গেছে, তিনি ওই কালিমা থেকে মুক্তি পেতে চান। সেই সাথে ইংল্যান্ড দলকে চিরতরে বিদায় বলতে চাচ্ছেন, যেখানে রাতমহলে অ্যাশেজ, এই একটা অ্যাশেজের জন্য ইংলিশ প্লেয়াররা এমনকি অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু সকল কিছুই কিন্তু ছেড়ে দিতে প্রস্তুত থাকে। আপনি খেয়াল করে দেখেন, বড় বড় প্লেয়াররা কিন্তু আইপিএল এর মতো বড় কিন্তু মানে চুক্তি কিন্তু তারা ছাড়তে কিন্তু দ্বিধাবোধ করে না, কারণ কি অ্যাশেজ তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। তার এমন কি হলো যে রাতারাতি বেন স্টোকস এমন একটা সিদ্ধান্ত নিলেন যে আমি আর খেলবো না। অন্য কোনো কারণ যদি আপনার মাথায় থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, সমগ্র বিশ্বে আপনি যদি অলরাউন্ডারের হিসাব করেন কিংবা বিশ্বসেরা ক্রিকেটারের হিসাব করেন, তার মাঝখানে কিন্তু তিনি অন্যতম সেরা খেলোয়াড়। কি কারণে? তার মাঝখানে যে ধরনের ফাইটার একটা ভাব থাকে যে আমি হাল ছাড়বো না, এই ধরনের ক্রিকেটার কিন্তু আপনি খুবই কম খুঁজে পাবেন। খেয়াল করে দেখবেন 2019 সালের বিশ্বকাপ, 2019 সালের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের সাথে তিনি যে ধরনের খেলা খেলেছিলেন, মাত্র হয়তো আপনি বলতে পারেন মাত্র 80 রান করছে, কিন্তু এই 80 রান ইংল্যান্ডের জন্য একটা সোনালী একটা দিন। কারণটা কি? এই ইংল্যান্ড কিন্তু ক্রিকেট খেলার জন্ম দিচ্ছে, কিন্তু এই ইংল্যান্ডের কাছে একটা 50 ওভারের বিশ্বকাপ কিন্তু নাই। আপনি খেয়াল করে দেখেন, ওয়েস্ট ইন্ডিজের কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে, অস্ট্রেলিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, শ্রীলঙ্কার কাছে আছে, কিন্তু এই ইংল্যান্ডের কাছে একটাও নাই। কিন্তু 2019 বিশ্বকাপে কিন্তু এই বেন স্টোকস যদি খেলতে না পারতেন, হয়তো বা ইংল্যান্ডের কাছে একটা এখন থাকতে পারতো যে আমাদের কাছে এখনো একটা 50 ওভারের বিশ্বকাপ নাই। এই প্লেয়ারের কল্যাণে কিন্তু এটা কিন্তু তারা করতে পারছে। শুধুমাত্র কি তাই, তার অর্জন কিন্তু আপনি বলে শেষ করতে পারবেন না। হয়তো আপনি বলতে পারবেন তার ক্যারিয়ারে এত বেশি রান নাই, কারণ কি তিনি মাত্র 100টা ওডিআই ম্যাচ খেলছেন, এমনকি 110-12টা তিনি টেস্ট ম্যাচ খেলছেন। কিন্তু 112টা টেস্টের মাঝখানে তিনি যেমন একটা কীর্তি করছেন, এমন কীর্তি সমগ্র বিশ্বে মাত্র 2জন ক্রিকেটার করতে পারছেন। এক হচ্ছে জ্যাক ক্যালিস, যাকে বলা হচ্ছে শতাব্দীর সেরা ক্রিকেটার। আপনি খেয়াল করে দেখেন, যেখানে সচিন আছে, যেখানে লারা আছে, যেখানে পন্টিং আছে, এই ধরনের ক্রিকেটারও তার কাছে যেতে পারতেছে না। কার কাছে যেতে পারতেছে না? জ্যাক ক্যালিসের কাছে। কারণটা কি? জ্যাক ক্যালিস ব্যাট করতে পারতেন, জ্যাক ক্যালিস বল করতে পারতেন। ভাই, এটা একটা বিরল না? একজন মানুষ যদি দুজনের কাজ করতে পারে, তখন তো এই জিনিসটাকে রেয়ার কেস বলা হচ্ছে। এই রেয়ার কেসের মাঝখানে কিন্তু বেন স্টোকস পড়ে যাইতেছেন। তিনি 250-এর উপর উইকেট দিতে পারছেন, এমনকি 27-এর উপর রান করতে পারছেন, যেটা জ্যাক ক্যালিসের পরে তার স্থান কিন্তু টেস্ট ক্রিকেটে। এরকম একজন ক্রিকেটার হঠাৎ করে যখন বলবে যে না আমি আর খেলবো না, সেটা কিন্তু অবশ্যই আমার কাছে মনে হচ্ছে তিনি রাগ থেকে বলছেন। ভাই, খেয়াল করে দেখেন, তিনি কিন্তু অনেক চড়াউতরাই করে কিন্তু তার আজকের অবস্থান কিন্তু তিনি তৈরি করতে পারছেন। মনে পড়ে কি 2016 সালে বিশ্বকাপের কথা, যেটা ইন্ডিয়ার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। ওই ফাইনালে কিন্তু কার্লোস ব্র্যাথওয়েট, যেখানে লাস্ট ওভার 19 রানের প্রয়োজন, বেন স্টোকস বল করতেছিল, 4 বলে 4টা ছক্কা মেরে কিন্তু তাকে একদম ধরাশায়িত করে দিয়েছেন। আমি মনে করেছিলাম তার ক্যারিয়ার ওইখানে শেষ, কিন্তু মাঠের থেকে তিনি কিন্তু আবার উঠে দাঁড়াইছেন, এমনকি গগনচুম্বী একজন ক্রিকেটারে তিনি রূপান্তরিত হয়েছেন। খেয়াল করে দেখবেন 2019 বিশ্বকাপ জয়ের পরে কিন্তু এর কিছুদিন পরে কিন্তু অ্যাশেজে অস্ট্রেলিয়ার সাথে তিনি এমন একটা ম্যাচ খেললেন, হেডিংলিতে সম্ভবত 130-এর পর একটা রান করতে পারছেন, যেখানে জ্যাক ক্যালিস ছিল তার পার্টনার, মাত্র একটা উইকেট বাকি ছিল, লাস্টের 70-80 রান তিনি একাই নিয়েছেন। ভাই, মনে পড়ে কি জ্যাক ক্যালিস মাত্র একটা রান করছিল, ওই রানটাকে বলা হচ্ছিল শতাব্দীর অন্যতম একটা সেরা সিঙ্গেল। কারণটা কি? ওই একটা রান যদি কোনো কারণে না নিতে পারতেন, ওই সময় যদি উইকেটটা পড়ে যেত, হয়তো বা ইংল্যান্ড ওই সময় ম্যাচটা হারতে পারতো। সুতরাং বুঝতে পারতেছেন, এই ক্রিকেটার যদি এইভাবে সন্ন্যাসে চলে যায়, তখন কিন্তু ক্রিকেট বিশ্ব অবাক হয়ে তাকাবে যে কি হচ্ছে ক্রিকেটে। ভাই রে ভাই, বেন স্টোকসের মাঝখানে যে ধরনের ফাইটার ভাব আছে, তিনি যে ধরনের ক্যাচ নিতে পারতেন, যেভাবে তিনি আইপিএলকে বয়কট করে নিজের দেশকে প্রাধান্য দিতেন, এই ধরনের ক্রিকেটার কিন্তু কালে ভদ্রে পাওয়া যায়, কালে ভদ্রে পাওয়া যায়। তিনি যেভাবে 4 ছক্কা মারতে পারতেন, তিনি যেভাবে ফিল্ডিং করতে পারতেন, এমনকি বল করে তার হাতকে বলা হতো কিন্তু গোল্ডেন আর্ম। যে সময় ইংল্যান্ডের উইকেট প্রয়োজন, যে কোনো কন্ডিশনে কিন্তু তিনি উইকেট দিতে পারতেন। ভাই রে ভাই, তার মতো ক্রিকেটার এই জেনারেশন আসবে কিনা আমি মনে করতে পারতেছি না। আমরা যখন ক্রিকেট খেলা দেখা শুরু করি, তখন কিন্তু বিশ্বের 2জন ক্রিকেটার বা অলরাউন্ডার কিন্তু সানামধন্য ছিলেন। একদিকে জ্যাক ক্যালিস সাউথ আফ্রিকার, অন্যদিকে তার দেশের সতীর্থ অ্যান্ড্রু ফ্লিনটফ। আমি মনে করেছিলাম একটা সময় যখন অ্যান্ড্রু ফ্লিনটফ চলে যাবে, এই ইংল্যান্ড খুব খারাপ সংবাদে পড়ে যাবে। কোন দিক থেকে? অলরাউন্ডার ক্যাটাগরিতে। ভাই রে ভাই, আমাকে কিন্তু এই ক্রিকেটটা ভুল প্রমাণিত করে দিচ্ছেন। মনে পড়ে কি আপনাদের 2005 সালে অ্যাশেজের কথা, যে অ্যাশেজে অ্যান্ড্রু ফ্লিনটফ দুর্দান্ত ব্যাটিং করতে পারছেন, এমনকি দুর্দান্ত বোলিং করতে পেরেছিলেন, এমনকি তিনি ম্যান অফ দ্য সিরিজ পর্যন্ত হয়েছেন। এটা আমাদের দেখা সর্বশ্রেষ্ঠ অ্যাশেজ আমাদের জীবনকালে। এরপরে এই ক্রিকেটার যেভাবে উদীয়মান হয়েছে 2011 সাল থেকে, মারাত্মক মানে মারাত্মক। ভাই,
আমি তার কথা কখনোই ভুলতে পারবো না। তার কিছু ইনিংস আপনি কখনোই ভুলতে পারবেন না, সেটা 2016 সালে বিশ্বকাপ হারা হোক, 2019 সালে বিশ্বকাপ জয় হোক, এমনকি 2016 সালে সম্ভবত তার একটা 250 একটা ইনিংস রয়েছে। ভাই তিনি যেভাবে একা ম্যাচ জিতাইতে পারেন, একা বল হাতে ব্যাট হাতে, তার মতো ক্রিকেটার এইভাবে ক্রিকেট থেকে চলে যাবে সেটা আমি মানতে পারতেছি না। আপনি খেয়াল করে দেখেন, নতুন ক্রিকেটের উন্মোচক কিন্তু তারা, কিভাবে ব্র্যান্ডন ম্যাককালাম এমনকি তিনি মিলে যে একটা ক্রিকেটকে সূচনা করছেন, বেসবল, সমগ্র ক্রিকেট বিশ্ব কিন্তু এখন এটাই চায় যে আমরাও বেসবল খেলতে চাই। গতকাল একটা ছোট্ট উদাহরণ দিই, যখন তিনি ঘোষণা দিলেন যে আমি অবসরে চলে যাব, সকল টিমমেটরা কিন্তু তার এই প্রশংসায় বা তার সাথে কিন্তু একাত্মতা পোষণ করছেন। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু হঠাৎ করে কিন্তু লাইন রেটে চলে আসছেন, এমনকি তিনি ওপেনিং এ চলে আসছেন ব্যান ডাকারের সাথে। তিনি 20 বলে 30 করে আউট হয়ে গেছেন, কিন্তু যারাই ব্যাটিং করতে আসছে, হ্যারি ব্রুক প্রথম বলে নাইমে ছক্কা, এরপরে বলে আবার স্কোপ করলেন। এমনকি জো রুট, যাকে আমরা এই ধরনের শট খেলতে দেখি না, হ্যাঁ তিনি করেন এই ধরনের স্কুপ শট, তিনি খেলেন স্কুপ শট পেছনের দিকে খেলেন। কখন খেলেন? যখন তিনি 60-70-80 রান করে ফেলেন, যখন তিনি রিদমে থাকেন, কিন্তু প্রথম বল আইসিয়ে তিনি স্কুপ করে চার মারার চেষ্টা করতেছেন। তার মানে কি, যে ইংল্যান্ড তাকে শেষ বিদায়টা এমনভাবে দিতে চায় যে ক্রিকেট তিনি সূচনা করছেন, এমনকি সমগ্র বিশ্বকে তিনি দেখাই দিচ্ছেন যে বেসবল ক্রিকেট কিভাবে খেলতে হয়। খেয়াল করে দেখবেন, বেসবল যখনই আসলো, টি-20 মাঝখানে কিন্তু বিশাল রদবদল চলে আসলো। কারণটা কি? এখন টি-20 ক্রিকেটে আপনি কিন্তু উপর থেকে কিন্তু টুকটুক করে কিন্তু আর খেলা হয় না। একটা সময় যে ধরনের টুকটুক খেলা আমরা দেখতে পাইতাম, কিন্তু যখনই ক্রিকেটে বেসবল ক্রিকেটটা আবির্ভাব হলো, যেখানে টেস্টের মাঝখানে 4 ছক্কা মারা হয়, এখন তো টি-20-তে টুকটুক চলে না। ভাই সবকিছু কিন্তু একটা ইম্প্যাক্ট। এখন ইংল্যান্ড কি বলতেছে? ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলতেছে আমরা এমন একজন রত্ন হারাইছি যে ব্যাট করতে পারতো, যে বল করতে পারতো, যে একজন ভালো লিডার, এমনকি ভালো হিউম্যান বিং। আমার কথা হচ্ছে, তিনি যদি এতই ভালো মানুষ হইতেন, তাহলে আপনারা কেন আগে যাচাই বাছাই করবেন, এরপর তাকে একটা ম্যাচ নিষিদ্ধ করলে নিষিদ্ধ করতেন? সে তো দোষী প্রমাণিত হয় নাই। তিনি যেহেতু দোষী প্রমাণিত হয় না, তাহলে কেন এর আগে আপনি তাকে একটা ম্যাচের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন তাকে নিষিদ্ধ করে দিলেন বা আপনি তাকে খেলালেন না? এই যে একটা মনের মাঝখানে একটা চাপা কষ্ট ছিল, আমার কেন যেন মনে হচ্ছে এই চাপা কষ্ট থেকে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে আমি ইংল্যান্ডের হয়ে ওদের ভবিষ্যতে আর কোনো ম্যাচ খেলবো না, এটাই আমার জীবনের শেষ ম্যাচ। ভাই কষ্ট পাইতে সময় লাগে না, কিন্তু কষ্ট যাইতে সময় লাগে। সেটা হচ্ছে জ্বলন্ত একটা উদাহরণ হতে পারে বেন স্টোকস। আপনি সমগ্র ক্রিকেট বিশ্ব দেখেন না, আপনি এখন দেখেন সারা বিশ্বে তার মতো অলরাউন্ডার একজনও নাই। তার কাছে যিনি আছেন, হয়তো আপনি বলতে পারবেন হার্দিক পান্ডিয়া, আজমতুল উমর জাই পেস বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে, এছাড়া আমি দেখতে পাচ্ছি না। আপনি হয়তো বা অস্ট্রেলিয়া দেখতে পারেন, হয়তো আপনি বলতে পারেন যে মার্কাস স্টোয়নিস বল করতে পারে, কিন্তু তার ধারে কাছেও নাই। সমগ্র বিশ্বে আপনি তার মতো একজন বর্তমানে খেলতেছে পেস বোলিং অলরাউন্ডার একজনও নাই ভাই। এটা খুবই ক্রিকেটকে হতাশা করবে। কারণটা কি? শূন্যতায় পড়ে যাবে ক্রিকেট। এই ধরনের শূন্যতা থেকে ক্রিকেট কবে আবার মুক্তি পাবে? এই দায়বদ্ধতা থেকে কবে ক্রিকেট মুক্তি পাবে? নতুন ক্রিকেটার কবে জন্ম নেবে যে কিনা বেন স্টোকসের জায়গা দখল করতে পারবে, জ্যাক ক্যালিসের জায়গা দখল করতে পারবে, যে কিনা অ্যান্ড্রু ফ্লিনটফের জায়গা দখল করতে পারবে? সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে জ্যাক ক্যালিস অন্য লেভেলের, অ্যান্ড্রু ফ্লিনটফ অন্য লেভেলের, এমনকি তিনি অন্য লেভেলের। সুতরাং বুঝতেই পারছেন, এই ধরনের শূন্যতা পূরণ করতে গেলে ওই ধরনের ক্রিকেটারকে আসতে হবে যে কিনা ব্যাট হাতে, বল হাতে, ফিল্ডিংয়ে, এমনকি ক্যাপ্টেন্সিতে সব দিকে যেন পারদর্শী হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। বেস্ট জন্য রইল শুভকামনা, ভালো থাকবেন।